একে একে 7টি বিয়ে করে মেয়েটি, আর 7 জন স্বামীকেই খুন করে নিজের হাতে। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারে না, এতটাই নিখুঁত ভাবে প্ল্যানিং করে হত্যা করে তাদেরকে। কিন্তু কেন সে 7টা বিয়ে করলো, আর কেনই বা তার 7 জন স্বামীকেই হত্যা করলো? এর পেছনে আসল রহস্যটা কি? আর এসবের পর পুলিশ কি তাকে ধরতে পেরেছিল? শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় তাই দেখবো আজকের এই মুভিতে, যার নাম 7 খুন মাফ। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির শুরুতে দেখানো হয় একটি মাঝবয়সী মহিলাকে, যে হাতে বন্দুক নিয়ে কিছুক্ষণ ভেবে নিজের মাথায় গুলি করে। আর এরপর সিন শিফট হয় একটি ফরেনসিক ল্যাবে। আর মুভির শুরুতে দেখা এই সিনটুকু মনে রাখবেন, গল্পের মাঝখানে গিয়ে এর কানেকশন খুঁজে পাবেন। তো ফরেনসিক ল্যাবে থাকা এই ছেলেটার নাম অরুণ একজন ফরেনসিক এক্সপার্ট ডক্টর। তার কাছে নতুন একটি কেসের এভিডেন্স এসেছে, যেগুলো সে পরীক্ষা নিরীক্ষা করবে। আর ফাইলের উপর নাম লেখা সুজানা অ্যানা মেরি, যেটা দেখে অরুণ একটু অবাক হয়, হয়তো সুজানার সাথে তার পূর্বে কোনো সম্পর্ক রয়েছে। তো এরপর মিটিং এ পুলিশ জানায় সুজানা অ্যানি মেরি নামের মহিলাটা নিজের বাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। সে মোট 6টা বিয়ে করেছে, তবে তার কোনো স্বামী এখন আর বেঁচে নেই। তারা সব অদ্ভুত কারণে মারা গিয়েছে। তাই সুজানার বাড়িতে যে কঙ্কাল পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে সেটা সুজানারই লাশ। তাই সেটা পরীক্ষা করতে ফরেনসিক ল্যাবে দেওয়া হয়েছে, যেটা রিপোর্ট দ্রুত জমা দিতে হবে। অরুণ সেই দিন তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, আর মাঝরাতে আলমারির উপরে কিছু একটা খুঁজতে থাকে। একটু পর তার স্ত্রী এসে জিজ্ঞাসা করে, কি খুঁজছো? অরুণ একটা পুরনো অ্যালবাম বের করে, যেটা সে কখনোই তার স্ত্রীকে দেখায়নি। তার স্ত্রী অ্যালবামের মধ্যে একটি মেয়ের ছবি দেখে আর বলে, এই কি সেই সুজানা? অরুণ বলে হ্যাঁ। এরপর অরুণ সুজানার সম্পর্কে বলা শুরু করে, আর সুজানার পুরো জীবনের ঘটনা আমরা অরুণের মুখ থেকে শুনতে পারবো। এরপর সিন চলে যায় বেশ অনেক বছর আগে, পন্ডিচেরির এক রাজার বাড়িতে। দেখানো হয় গল্পের মেন চরিত্র সুজানাকে। সে ঘরে বসে জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে কান্নাকাটি করছিল, কারণ আজকে তার বাবা মারা গিয়েছে। ছোটবেলায় তার মা মারা যায়। বাবাই ছিল তার একমাত্র বন্ধু, যে তার খেয়াল রাখতো, তাকে ভালোবাসতো। আজকে সেও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাই তার জীবন যেন পুরোটা উলটপালট হয়ে গেছে। আর পেছনে যে ছোট্ট ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটাই হলো অরুণ। অরুণ ছোটবেলা থেকেই অনাথ, এই রাজবাড়ির ঘোড়াশালে কাজ করে। অরুণ সুজানাকে খুবই পছন্দ করত, আর ইনি হলেন সুজানার প্রথম স্বামী ক্যাপ্টেন এডুইন। সুজানার বাবা মারা যাওয়ার পর এডুইনের কথা মতোই সব চলে। আর এই হলো বাসার কাজের লোক গুঙ্গা কথা বলতে পারে না, কানেও শোনে না। আর গুঙ্গা ক্যাপ্টেনের কথা মতো চলাও পছন্দ করে না, কিন্তু সে ইশারায় সব কথা বোঝাতে পারে। আর ইনি হলো গালিব খান সুজানার বাবার বিশ্বস্ত একজন সহযোগী। সুজানার সহযোগীর মধ্যে আরো একজন রয়েছে, আর তার নাম হলো ম্যাগি আন্টি। সুজানার মা মারা যাওয়ার পর থেকে এই ম্যাগি আন্টি তাকে দেখাশোনা করে এত বড় করেছে। সুজানা তাকে একদম নিজের মায়ের মতো মনে করে। এই হলো সুজানার জীবন। তবে এর বাইরেও সুজানার আরো কিছু বন্ধু রয়েছে। এই কুয়ার মধ্যে থাকা এই বিষাক্ত সাপগুলি, যেগুলোকে আগে তার বাবা খাবার দিত, আদর করত, যত্ন করত, কিন্তু এখন তার বাবা মারা যাওয়ার পর থেকে সে এই সাপগুলোর দেখাশোনা করে। কিন্তু অবাক করা বিষয় হলো, সাপগুলো এতটা বিষধর হওয়া সত্ত্বেও সুজানার কোনো ক্ষতি করে না। একদিন খাবার টেবিলে সুজানা আর তার স্বামী সহ কয়েকজন ট্রেনার এখানে এসেছিল, যারা ঘোড়ার রেস নিয়ে কথা বলছিল। কিন্তু অন্যদিকে অরুণ টেবিল থেকে একটা সুগার চুরি করে, যেটা সুজানা দেখে ফেলে। সুজানা তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে যে, তুমি এই সুগারটা নিয়ে কি করবে? তখন অরুণ বলে, এই সুগারটা আমি আমার জন্য নেইনি, আপনার ঘোড়া ক্যান্ডির জন্য নিয়েছি। ক্যান্ডি সুগার খেলে অনেক জোরে দৌড়ায়। এটা শুনে সুজানা একটু হাসে, কারণ তার কথা তার কাছে অনেক ভালো লেগেছে। সুজানা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কোন ক্লাসে পড়ো? অরুণ বলে সে ক্লাস 7-এ পড়ে, কিন্তু বর্তমানে সে স্কুলে যায় না। অরুণের কথাবার্তা সুজানার কাছে ভালো লাগলেও গুঙ্গার এটা একদমই পছন্দ হয় না। তাই সেখান থেকে বেরোতেই গুঙ্গা তাকে মারার জন্য দৌড় দেয়, কিন্তু সামনেই সুজানা পড়ে যায়। সুজানা তাকে জিজ্ঞাসা করে, তুমি ওকে মারছো কেন? গুঙ্গা তখন ইশারায় বলে, ও একটা বেয়াদব, ও আপনার সাথে বেয়াদবি করেছে, এরপর থেকে ও আর কাজে আসবে না।
এটা শুনে সুজানা বলে হ্যাঁ ও আর কাজে আসবে না, কারণ ও কাল থেকে স্কুলে যাবে। এটা শুনে গঙ্গা একদমই অবাক হয়ে যায়, কারণ সেও পড়ালেখা করে অনেক দূর যেতে চায়। তাই পরের দিন সুজানা কথা মতো তাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর এখান থেকেই অরুণের জীবনের পরিবর্তন শুরু হয়। এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অরুণ এতিম হওয়া সত্ত্বেও কিভাবে এত পড়ালেখা করে ডক্টর হলো। এই সুজানার কারণেই অরুণ এখন এত বড় ডক্টর। সেই দিন থেকে অরুণ সুজানাকে একদম দেবীর মতো সম্মান করতে শুরু করে। এইখান থেকে সিন চলে যায় কয়েক বছর পর। সেনাবাহিনীর সবাই একটা প্রোগ্রামের আয়োজন করেছে, কারণ তারা এডুইনের নেতৃত্বে একটা অপারেশন সাকসেসফুল ভাবে করতে পেরেছে, যেটার পুরো কৃতিত্ব যায় এডুইনের ওপর। তাই তারা এডুইনকে অ্যাওয়ার্ড দিবে, যেটা শুনে সুজানা অনেক খুশি হয়। কিন্তু এই অপারেশন চলাকালীন এডুইন তার একটা পা হারায়, অর্থাৎ সে এখন পুরোপুরি পঙ্গু হয়ে গিয়েছে। আর তাছাড়াও এডুইন প্রমোশন পেয়ে মেজর হয়ে গিয়েছে, তাই জন্য আজকের এই পার্টি। একটু পর এডুইনের কাছে তার এক অফিসার এসে বলে, তোমার তো দিন দিন চুল পেকে যাচ্ছে, বয়স হচ্ছে, কিন্তু তোমার স্ত্রীকে দেখো এখনো কত ইয়াং, দেখে মনে হচ্ছে সবে 20 বছরে পড়লো। এটা শুনে সুজানা অনেক হাসে। আর তোমার স্ত্রীকে দেখে মনে হয় দিন দিন তার বয়স কমছে। একটু পর আবার এডুইনের এক জুনিয়র অফিসার এসে সুজানাকে ডান্স করার অফার করে। যেহেতু এডুইনের একটি পা নেই, তাই সে তো আর ডান্স করতে পারবে না। তাই এডুইন পারমিশন দিলে সুজানা তার সাথে ডান্স করে। তবে এই বিষয়টি তার একদমই পছন্দ হয় না, কারণ সে ভেবেছিল সুজানা হয়তো ডান্স করতে মানা করে দিবে। কিন্তু সে পারমিশন দেওয়ার সাথে সাথেই সুজানা গিয়ে ডান্স করা শুরু করে দেয়, যেটা তার একদমই ভালো লাগে না, কারণ সে একটু জেলাস প্রকৃতির মানুষ। কেউ তাকে অবহেলা করুক এটা তার একদমই পছন্দ হয় না। এরপর ঘটে আরেক দুর্ঘটনা। এডুইন ওয়াশরুমে গিয়ে শুনতে পায় তার জুনিয়ররা সবাই তার ওয়াইফের ডান্স করা নিয়ে কথা বলছিল। এমনকি সুজানা যার সাথে ডান্স করেছিল সেও আজে বাজে কথা বলছিল। এটা শুনে এডুইন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার মাথা ফাটিয়ে দেয়। আর বাসায় ফেরার পরেও এডুইন এটা নিয়ে সুজানার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আর সুজানাকে বলে, একটা ল্যাংড়ার ওয়াইফ হয়ে কি নিজে লজ্জাবোধ করো? তুমি আমাকে এইভাবে সবার সামনে অপমান করতে পারলে? কি দরকার ছিল ওর সাথে ডান্স করার? তুমি জানো ওরা আমাকে নিয়ে কত খারাপ কথা বলেছে? যেটা শুনে সুজানা একদম কান্নাই করে দেয়। তখন এডুইন একটু শান্ত হয়ে বলে, তোমাকে না বলেছিলাম একটা বাচ্চা নিতে? একটা বাচ্চা হলেই তুমি একদম সাংসারিক হয়ে যাবে। আর অনেক বছর চেষ্টা করেও তো আমাদের একটা বাচ্চা হচ্ছে না। আর হ্যাঁ, তোমাকে না বলেছিলাম ডক্টরকে দেখাতে? ডক্টর কি বলল? ডক্টরের কথা শুনে সুজানা বলে, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর রিপোর্ট দেখিয়ে বলে আমার শারীরিক কোনো সমস্যা নেই। এটা শুনে এডুইন খুব ভালোভাবে বুঝতে পারে যে আসল সমস্যা তার মধ্যে। তাই সে হেসে বলে, ও তাহলে এখন বিছানাতেও আমি অকেজো? এইগুলো কথা চলাকালীন আবার গঙ্গা ঘরের ভেতরে চলে আসে। সে হাতে দুধ নিয়ে এসেছিল এডুইনের জন্য, কিন্তু এডুইন এতে ভীষণ রেগে যায়, কারণ সে ঢোকার সময় দরজা নক করে ঢুকেনি। হয়তো সে তাদের সব কথা শুনে নিয়েছে। এর জন্য সে রাগ করে দুধ তার মুখের মধ্যে ছুঁড়ে মারে, যার কারণে গঙ্গা তার উপর ভীষণ রেগে যায়। আর সে বলে সুযোগ পেলে সে নিজের হাতে এডুইনকে খুন করতে চায়। অরুণ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এডুইন একদিন ঘোড়াশালায় হর্স রাইড করতে আসে, কিন্তু হঠাৎ করে সে ঘোড়া থেকে পড়ে যায়, যার জন্য সে সেই ঘোড়া চালককে মারতে শুরু করে, যেটা দেখে গঙ্গা এসে তাকে আটকায়। আর গঙ্গার এত বড় দুঃসাহস এডুইন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এডুইন বুঝতে পারে গঙ্গার তার ওপর অনেক রাগ রয়েছে। এজন্য সে তাকে একটা ফাইটের অফার করে, যেটাতে হবে চাবুক যুদ্ধ। গঙ্গারও তার ওপর রাগ ছিল, তাই সে সুযোগ পেয়ে রাজি হয়ে যায়, কারণ এই সুযোগে সে তাকে ইচ্ছা মতো মারতে পারবে। আর তাই পরের দিন শুরু হয় চাবুক যুদ্ধ। গঙ্গা চাবুক চালাতে বেশ এক্সপার্ট, তাই এডুইন তার সাথে কোনোভাবেই পেরিয়ে উঠছিল না। এটা দেখে অন্যরাও গঙ্গাকে বেশ সাপোর্ট করছিল, যেটা দেখে এডুইন আরো রেগে যায়। এডুইন এসব কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এডুইন তার চোখে বালু ছুঁড়ে মারে, যার ফলে গঙ্গা আর চোখে দেখছিল না। আর এই সুযোগে এডুইন তার চোখে আঘাত করে। মুহূর্তেই তার চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, আর এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুজানা জানতে পেরে দ্রুত হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসা মাত্রই ডক্টর সুজানাকে জানায় তার শরীর পুরোপুরি সুস্থ রয়েছে, কিন্তু তার একটা চোখ বাঁচানো যায়নি। সে আর কোনোদিনই একটা চোখে দেখতে পাবে না। এটা শুনে সুজানা বলে, এখন যা হতে চলেছে তা দেখার জন্য ওর একটা চোখই যথেষ্ট।
এটা শোনার পর আর বোঝার বাকি থাকে না যে সুজানা অনেক বড় কিছু করতে চলেছে। হাসপাতাল থেকে ফিরে ওই দিনই দেখা যায় সুজানার রাতে তার বাড়ির ঘন্টাটা বাজাচ্ছে। এই যেন সুজানার অন্য এক রূপ। এরপর এডুইন সুজানা আর খানকে নিয়ে এক মানুষ খেকো চিতাকে শিকার করতে যায়। সুজানা আবার জঙ্গলে সবাইকে নিয়ে একটা ছাগল বেঁধে রেখেছিল। চিতাটি সেই ছাগলকে দেখে এগিয়ে আসছিল। উপরে সুজানা সহ তার বাড়ির সব কাজের লোকরা উপস্থিত ছিল, যেটা এডুইন জানতো না। সেই চিতা আসা মাত্রই এডুইন তাকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। এটা দেখা মাত্রই খান সুজানাকে কিছু একটা ইশারা করে। সুজানাও বুঝতে পারে। চিতাটা যখনই কাছে আসে এডুইন নিচে পড়ে যায়, অর্থাৎ উপর থেকে তাকে কেউ ধাক্কা দিয়েছে। আর এডুইন নিচে পড়ার পর চিতাটি তাকে মেরে ফেলে। পরের 2 দিন তন্ন তন্ন করে খুঁজেও এডুইনের লাশ তো দূরের কথা, তার শরীরের কোনো অংশই খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ সুজানা তার নিজের স্বামীকেই হত্যা করে বাড়ির সকল কাজের লোকের সাহায্যে। কারণ কেউই তাকে পছন্দ করত না, এমনকি অরুণও তাকে পছন্দ করত না, কারণ সে মনে মনে সুজানাকে অনেক ভালোবাসতো আর তাকে কাছে পেতে চাইতো। তাই তো এডুইনের মৃত্যুর পর সে অনেক খুশি ছিল। কিন্তু অরুণ তো আর জানতো না যে সুজানা অলরেডি আরেকজনের সাথে সম্পর্কে রয়েছে। সে একজন গিটারিস্ট, তার নাম জিমি। জিমি যেমন ভালো গিটার বাজাতে পারত, আবার তেমনি ভালো গানও গাইতে পারত, যার জন্য সুজানা তাকে এত পছন্দ করত। বিয়ের আগে এই জিমির নাম ছিল জমশের, কিন্তু গানের জগতে আসার পর তার নাম রেখে দেয় জিমি, আর সুজানা হয়ে যায় সুজি। এখানে ওখানে কনসার্ট করতে করতে জিমির একটা গানও রিলিজ হয়ে যায়। গান রিলিজ হওয়ার পর একটা লোক এসে জানায় জিমি আমার ব্যান্ডে গান বাজাতো, ও আমার গান চুরি করেছে। তার কথার সত্যতা পেয়ে সুজানা সম্মান বাঁচাতে তাকে টাকা দেয় আর তার সব গান কিনে নেয়। এইভাবেই জিমির কনসার্ট চলছিল, আর সুজানাও প্রতিনিয়ত কনসার্টের জন্য টাকা দিয়েই যাচ্ছিল। আর জিমি সেই টাকা নিয়ে নেশা করে বেড়াচ্ছিল। দিন দিন ড্রাগ নিতে নিতে তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিক ওদিক বিভিন্ন শোয়ের মালিকের সাথে মারামারি করে বেড়ায়, যার জন্য তাকে জেলেও যেতে হয়। কিন্তু সুজানা টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। একদিন কনসার্টের কথা বলে সে বাসা থেকে বের হয়ে যায়, আর বাসায় ফেরে না। সুজানা তাকে খুঁজতে খুঁজতে একটা হোটেলে গিয়ে পৌঁছায়। হোটেলে গিয়ে দেখতে পায় সে 2টা মেয়ের সাথে ফুর্তি করছিল। 2টা মেয়ে তার উপর বসে তার সাথে মজা করছিল, যেটা দেখে সুজানা ভীষণই রেগে যায়। কিন্তু জিমির মুখে তার জন্য একটু আফসোস ছিল না, যেন সে বুঝতে পারছে না যে সে কি করে বেড়াচ্ছে। সুজানা বেডের পাশে এগুলো দেখে বুঝে যায় যে জিমি প্রতিনিয়ত ড্রাগ নিচ্ছে, যার ফলে সে দিন দিন এমন হয়ে যাচ্ছে। সুজানা জিমিকে বাসায় নিয়ে আসে, কিন্তু ড্রাগ ছাড়া তাকে বেঁধেও রাখা যাচ্ছিল না। তার অবস্থা যেন খারাপের দিকে যাচ্ছিল। তাই ডক্টর তাকে পরামর্শ দেয় তাকে রিহ্যাব সেন্টারে পাঠাতে। কিন্তু জিমি তাকে এতটাই ভালোবাসতো যে সে তার থেকে দূরে থাকতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় তাকে বাসায় রেখে চিকিৎসা করাবে। ধীরে ধীরে জিমিও সুস্থ হয়ে যাচ্ছিল। কিন্তু যারা ড্রাগ নেয় তারা কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়? কখনোই না। তাই একদিন তার এই চালাকি ধরা পড়ে যায়। একদিন একটা পুলিশ অফিসার এসে সুজানাকে বলে, একজন ড্রাগ ডিলারের কাছ থেকে আপনার বাবার এই গানটা পাওয়া গেছে। আপনার বাবার এই গানটা অনেক আগে চুরি হয়ে গিয়েছিল, যেটার কমপ্লেন আমাদের কাছে লিখিয়েছিল। কিন্তু এই গানটা আমরা একটা ড্রাগ ডিলারের কাছে পেয়েছি, তাই এই গানটা আমি আপনার কাছে নিয়ে আসলাম। আর হ্যাঁ, এই ইন্সপেক্টরের নাম হলো কিমতলাল। এই ইন্সপেক্টরের কথা মনে রাখবেন। মুভির মাঝখানে ইনার এন্ট্রি আবার হবে। ইন্সপেক্টর তো সুজানাকে দেখে যেন তার দিওয়ানা হয়ে যায়। আর অন্যদিকে সুজানাও বুঝতে পারে যে জিমি হয়তো এখনো তাকে মিথ্যা বলে যাচ্ছে। সে লুকিয়ে লুকিয়ে এখনো ড্রাগস নেয়। তাই ইন্সপেক্টর যাওয়ার পর সে ঘরের এদিক ওদিক চেক করে বিভিন্ন জায়গায় ড্রাগস পায়। এমনকি জিমির জুতা থেকেও সে ড্রাগস পায়। আর তার সন্দেহ পুরোপুরি কনফার্ম হয় যে জিমি তাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। ওই রাতেই বাসায় আবার ঘন্টা বেজে ওঠে। খান আর ম্যাগি বুঝতে পারে যে আজকে রাতে কি ঘটতে চলেছে। এরপর সিন চলে যায় পরের দিন সকালে। দেখানো হয় অরুণকে। অরুণ কলেজে যাচ্ছিল। যাওয়ার সময় সে হঠাৎ দেখতে পায় জিমি কবরস্থানের মধ্যে বসে আছে। সে গিয়ে তাকে ধরতেই যাবে, ঠিক তখনই জিমি
পড়ে যায়, অর্থাৎ জিমি মারা গিয়েছে। আর তার আশেপাশে ড্রাগস নেওয়ার সরঞ্জামগুলো পড়েছিল। জিমির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ আসে, মানে ইন্সপেক্টর কিমতলাল। এদিক ওদিক ভালোভাবে চেক করে সে কুয়ার কাছে দেখতে যায়। তখন অরুণ তাকে আটকায় আর বলে ভেতরে বিষধর সাপ রয়েছে। এটা শুনে কিমতলাল জিজ্ঞাসা করে কিসের সাপ? তখন অরুণ বলে ভেতরে অনেকগুলো বিষধর সাপ রয়েছে, যেগুলো সুজানার বাবা লালন পালন করত, কিন্তু সুজানার বাবা মারা যাওয়ার পর থেকে সেগুলো সুজানাই লালন পালন করে। পুলিশ তখন জিজ্ঞাসা করে তাহলে সাপ কেন? অন্য কিছুও তো লালন পালন করতে পারত। এটা শুনে অরুণ বলে সাহেবের কাছে মানুষের থেকে সাপ বেশি ভালো, অর্থাৎ সে মনে করত সাপের থেকে মানুষ বেশি বিষাক্ত। এগুলো কথাবার্তা চলাকালীন অরুণ হঠাৎ ইন্সপেক্টরের পেছনে একটি সাপ দেখতে পায়, তাই সে জোরে তাকে ধাক্কা দেয়। তখন সে মাটিতে পড়ে যায়। আর পড়ার পর কবরস্থানে কারো পায়ের ছাপ দেখতে পায়। হয়তো এই পায়ের ছাপ খুনির, গত রাতে এখানে লেগেছে। তবে অবাক করা বিষয় হলো যার পায়ের ছাপ এখানে লেগে আছে তার পায়ে 5টা আঙ্গুল নয়, রয়েছে 6টা আঙ্গুল। যে বিষয়টা ছিল অনেক অদ্ভুত। তাই ইন্সপেক্টর সন্দেহের বশে সুজানার বাড়িতে থাকা প্রত্যেকটা কাজের লোকের পা চেক করতে থাকে, যে কার পায়ে 6টা আঙ্গুল রয়েছে। কিন্তু সবার পা চেক করে সে কারো পায়ে 6টা আঙ্গুল দেখতে পায় না। তাই সে সবাইকে জিজ্ঞাসা করে যে আর কেউ বাকি আছে কিনা। তখন সুজানা বলে যে হ্যাঁ, আমি বাকি আছি। এই বলে সে তার পা বের করে। এটা দেখা মাত্রই কিমতলাল দ্রুত তার পায়ের কাছে যায় আর বলে আরে এই কি করছেন? এত সুন্দর সুন্দর পা বের করছেন কেন? নোংরা হয়ে যাবে তো। সুজানা ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সন্দেহ করি? উনি তো আপনারই স্বামী ছিলেন। এটা শোনা মাত্রই সুজানা বলে সুজানা ম্যাডাম না, শুধু সুজানা বলো। এটা শুনে তো কিমতলাল অনেক খুশি। তার ওপর সুজানা এখন আবার বিধবা, তাই তার দিকে কুনজর দেয় কিমতলাল। আর তাকে ইমপ্রেস করার জন্য বলে আরে ম্যাডাম, আপনাকে সন্দেহ করলে তো পাপ হবে। আর কোনো রকম তদন্ত হয় না। রিপোর্টে এটা লিখে দেওয়া হয় যে জিমি অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। আর এইভাবেই জিমির মৃত্যুর রহস্য চাপা পড়ে যায়। ফলে সুজানার তো ফেসে যাওয়ার আর কোনো প্রশ্নই আসে না। খ্রিস্টান ধর্মগ্রন্থ মতে জিজাস তার শেষ সময় কাশ্মীরে কাটিয়েছিল, তাই সুজানা জিজাসের খোঁজে কাশ্মীরে যায়। কিন্তু সেখানে গিয়ে জিজাসকে পায় না, পায় মোহাম্মদকে। তার পুরো নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তৎকালীন সময়ে তিনি ছিলেন মুসলমানদের ওসিহা। তার ধার্মিক বয়ান শুনে সবাই তার উপর মুগ্ধ, এমনকি সুজানাও তার প্রেমে পড়ে যায়। সে প্রতিদিন এখানে তার বয়ান শুনতে আসতো। ধীরে ধীরে সে তার প্রেমে পড়ে যায়। সুজানা তার প্রেমে এতটাই পাগল হয় যে নিজের ধর্মসহ নামও বদলে ফেলে। এখন তার নাম সুলতানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এরপর শুরু হয় চ্যাপ্টার ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহর প্রেমে পড়ে সুলতানা পুরনো সব স্মৃতি ভুলে যায়, আবার নতুন করে বাঁচতে শিখে। নতুন ভাবে বাঁচার স্বপ্ন নিয়ে তার সাথে সংসার শুরু করে। কিন্তু ওয়ালিউল্লাহ বাহিরের দিক দিয়ে যতটা নরম ছিল, ভালোবাসার দিক দিয়ে ততটা শক্ত। সে প্রতিদিন সুজানার গায়ে হাত তুলত। তার মতে যে পুরুষ নারীর গায়ে হাত তুলতে পারে না সে কোনো পুরুষই নয়। এমনকি শারীরিক সম্পর্ক করার সময়ও সে তাকে ছাড় দিত না, সব সময় তার গায়ে হাত তুলত, যা সুজানা দিনের পর দিন আর সহ্য করতে পারছিল না। এখানে ওখানে আছড়ে কামড়ে প্রতি রাতে তার শরীরটা ক্ষত বিক্ষত করে দিত। তার কাছে মেয়ে মানুষ যেন ছিল ভোগের বস্তু। প্রথম প্রথম সুজানা এসব মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করত, কিন্তু ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ছিল। সে এই অত্যাচার আর সহ্য করতে পারছিল না, তাই সে এবার মোহাম্মদের কাছ থেকেও পরিত্রাণ চায়। সুজানা জানতো যে মোহাম্মদকে কিভাবে কাবু করতে হবে। সে একটা শর্ট ড্রেস পরে এসে তাকে ভালোবাসার লোভ দেখিয়ে বাইরে নিয়ে যায়। আর পূর্ব প্ল্যান অনুযায়ী তার বাসার কাজের লোকের সাহায্যে বাইরে বরফে তাকে জ্যান্ত পুঁতে রাখে। এতে সেখানেই তার মৃত্যু হয়। তবে এটা শুনে অরুণ বলে প্রাণে মারার কি দরকার ছিল, তাকে তালাক দিলেও তো হতো। এটা শুনে খান তার ছোটবেলার একটা গল্প বলা শুরু করে যে সুজানা যখন ছোট ছিল ওর স্কুলে যাওয়ার 2টা রাস্তা ছিল, 2টাই সমান রাস্তা। কিন্তু যে রাস্তা দিয়ে সে যাতায়াত করত সেই রাস্তায় প্রতিদিন একটা কুকুর তাকে ভয় দেখাতো। সে চাইলেই অন্য একটা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারত, কিন্তু সে তা না করে তার বাবার পিস্তল নিয়ে সেই কুকুরটাকে মেরে ফেলে। অর্থাৎ সে বিকল্প রাস্তায় চলে না, রাস্তা পরিষ্কার করে চলে। এরপর সিন চলে যায় রেসের দিন। এইবার রেসে সুজানাদের ঘোড়া জিতেছে, তাই তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়
রাশিয়ান কাউন্সিলর নিকোলাস অ্যানাসিসি। নিক সুজানাকে দেখার পর থেকেই তার সাথে কথা বলার চেষ্টা করছিল। এক পর্যায়ে নিক তার সাথে কথা বলতে আসে। নিক তাকে আজকে রাতে ডিনারের অফার করে, কিন্তু সুজানা জানিয়ে দেয় যে সে আজকে রাতে কোথাও যেতে পারবে না, তার বাসায় কাজ রয়েছে। নিক এটা শুনে বলে, অ্যাটলিস্ট তোমাকে ড্রপ তো করতে দাও। সুজানা বলে, না, তার কোনো প্রয়োজন নেই, আমার গাড়ি রয়েছে। কিন্তু সুজানা গাড়ির দিকে তাকাতেই দেখে গাড়ি পাংচার হয়ে গেছে, তাই বাধ্য হয়ে সে নিকের সাথেই যায়। আর এখান থেকে শুরু হয় চ্যাপ্টার নিক। আর এইখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। একদিন সুজানা নিকোলাসের সাথে পার্টি করে বাসায় ফিরে আর অরুণকে বলে, তুমি রাশিয়ায় যাচ্ছ। অরুণ বলে, কোন খুশিতে? সুজানা বলে, ওইখানকার মেডিকেল কলেজে তুমি পড়ালেখা করবে আর নিকোলাস তোমার খরচ চালাবে, কারণ ও আমাকে ভালোবাসে আর আমি তোমাকে। এদিকে নিকের সাথে সুজানা আরো বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে একদিন নিকোলাস কারোর সাথে ফোনে কথা বলছিল। ঠিক তখনই ঘরে সুজানা চলে আসে আর নিকোলাসকে জিজ্ঞাসা করে, কার সাথে কথা বলছিলে? নিকোলাস বলে, আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। সুজানা বলে, তোমার শেষ কথা ছিল, ডার্লিং আমি দ্রুত আসছি, তুমি নিশ্চয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। নিকোলাস বলে, আরে না, তেমন কিছু না, তুমি শুনতে ভুল করেছ। এই ঘটনার পর আবার একদিন সুজানা নিকোলাসের কয়েকটা ফাইল দেখতে পায়, যেগুলো দেখে সে স্পষ্ট বুঝতে পারে নিকোলাস একজন রাশিয়ান এজেন্ট। তৎকালীন সময় ভারতে পারমাণবিক বোমা বানায়, যার তদন্তের জন্য নিকোলাস এখানে এসেছে। তবে এইবারও সে এটা অস্বীকার করে। এর বেশ কিছুদিন পর নিকোলাস সুজানাকে বিয়ের কথা বলে, কিন্তু সুজানা পূর্বের ঘটনা জানিয়ে বলে, আমার পক্ষে আর বিবাহিত জীবন কাটানো সম্ভব না। তবে নিকোলাস তাকে জানায়, বিয়ে না করে তো আমি এভাবে এই দেশে তোমার সাথে থাকতে পারবো না। এরপর সুজানা তাকে বিয়ে করে। আর অন্যদিকে অরুণ রাশিয়ায় চলে যায় মেডিকেল নিয়ে পড়ালেখা করার জন্য। এর বেশ কিছুদিন পর অরুণ মস্কোতে বেড়াতে যায় আর সেখানে গিয়ে যা দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। দেখে নিকোলাস তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে সুখে দিন পার করছে, যেগুলোর কয়েকটা ছবি তুলে সুজানার কাছে পাঠিয়ে দেয় অরুণ। এরপর সিন চলে আসে সরাসরি ইন্ডিয়াতে। নিকোলাস বেশ কিছুদিন রাশিয়ায় থাকার পর সুজানার কাছে ফিরেছে, তবে বাসায় এসে সে সুজানাকে দেখতে পায় না। গঙ্গা খান আর ম্যাগি আন্টি সহ সবাই কেমন যেন উদ্ভট ব্যবহার করছে, পাগলের মতো শুধু শুধু হাসছে। হয়তো তারাও বুঝে গিয়েছে এরপর কি হতে চলেছে। আর সুজানার সাথে থাকতে থাকতে তারাও কেমন যেন সাইকো হয়ে গিয়েছে। নিক তখনও ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু রাতের বেলা গঙ্গা যখন তার শরীর ম্যাসাজ করে দিচ্ছিল, খান সুজানার আগের স্বামীদের মৃত্যুর কথা সকল সত্যি নিকোলাসকে জানিয়ে দেয়, যে এডুইনকে তো আমরাই চিতার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আর জিম্মিকে প্রথমে ড্রাগসের ওভারডোজ দিয়ে অজ্ঞান করি, আর তারপর কবরস্থানে নিয়ে গিয়ে খুন করি, আর অলিউল্লাহকে তো আমরাই বরফ চাপা দিয়েছিলাম। প্রথমে নিকোলাস তাদের কথা বিশ্বাস করছিল না। সে জিজ্ঞাসা করে, সুজানা কোথায়? গঙ্গা তখন তার স্ত্রী সহ বউ বাচ্চার সেই ছবিটা তার সামনে ধরে, যেটা দেখে সে ঘাবড়ে যায়। ঠিক তখনই সুজানাও সেখানে চলে আসে আর নিকোলাস তাকে বুঝায় যে ওইটা আমার কলিগ, ও আমার মতোই এজেন্ট। কিন্তু সুজানা এতটাও বোকা না যে ওর সব কথা বিশ্বাস করে নেবে, তাই সে নিকোলাসের ফাইল নিয়ে বাইরে হাঁটা দেয়। নিকোলাসও তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু যায়, ফাইলটি ফেরত চায় আর বলে ফাইলটি খুবই দরকারি একটা ফাইল, ওটার কিছু করো না। কিন্তু সুজানা হঠাৎ করে ফাইলটি কুয়ার মধ্যে ফেলে দেয়। নিকোলাস তো আর জানতো না নিচে তার জন্য কি অপেক্ষা করছে। এরপর সে নিচে যায় ফাইলটি তোলার জন্য, কিন্তু বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। পরের দিন সকালে পুলিশরা তার বডি উদ্ধার করে। বিষাক্ত সাপেরা তার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল। নিকোলাস তো একজন রাশিয়ান এজেন্ট, তাই উপর মহলের প্রেসারে কেসটা চলে যায় সিবিআই এর হাতে। সুজানাকেও ইনকোয়ারির জন্য ডাকা হয়। সুজানা ভেতরে গিয়ে দেখে অফিসার আর কেউ না, সেই কয়েক বছর আগে পরিচিত হওয়া অফিসার কিমতলাল, যে এখন সিবিআই অফিসার। কিমতলাল বলে, দেখুন ম্যাডাম, এবার কেসটা একটু অন্যরকম। লোকটা একজন রাশিয়ান এজেন্ট, তার উপর আপনি তার বিবাহিত স্ত্রী, আপনার উপরেও সন্দেহ রয়েছে, আর এইবার উপর মহল থেকেও প্রচুর প্রেসার আসছে। তবে যদি নিকোলাসের সেই ফাইলটা পাওয়া যায় তাহলে আমি কিছু একটা করতে পারি। সুজানার সঙ্গে সঙ্গে সে ফাইলটা বের করে দেয়। কিমতলাল বলে, ব্যাস এইবার সবকিছু আমার
আমার উপর ছেড়ে দিন, আর আজকে বিকালে আমি ফ্রি আছি, চাইলে আমরা দেখা করে এই কেসের ব্যাপারে কথা বলতে পারি। সুজানাও বুঝতে পারে কিমতলাল কিসের ইঙ্গিত দিচ্ছে, তাই সেও তাকে ডিনারের জন্য ইনভাইট করে। কিমতলাল তো মহা খুশি, নাচতে নাচতে ডিনার করতে চলে যায়। ডিনার শেষে তারা যায় সেই জায়গায় যেখানে নিকোলাস মারা গিয়েছিল, আর সুজানাও তার কথা শুনে বুঝতে পারে সে এইখানে শুধু ডিনার করতে আসেনি, সে অন্য কিছু চায়। তাই এবার সুজানা আর কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য কিমতলালের ইচ্ছাটাও পূরণ করে দেয়। সুজানা তার সাথে শারীরিক সম্পর্ক করে। কিমতলাল পরের দিন সকালে বাসায় ফেরার সময় বলে দেয় আমি আবার আসবো। সুজানাও বুঝতে পারে এর শখ এত তাড়াতাড়ি মিটবে না। দেখা যায় সত্যি সত্যি কিমতলাল প্রতিনিয়ত কোনো না কোনো অজুহাতে তার কাছে আসতো। দিন দিন এই আবদার বেড়েই চলেছে। একদিন কিমতলাল হঠাৎ করে এসে কান্নাকাটি করে বলে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, সে আপনার কথা জেনে গিয়েছে। সুজানা বলে কিভাবে জানলো? কিমতলাল বলে আমি নিজেই জানিয়েছি, কারণ আমি আপনাকে ছাড়া আর থাকতে পারছি না। অর্থাৎ কিমতলাল এখন তাকে বিয়ে করতে চায়। তাই সুজানা আর কোনো উপায় না পেয়ে তাকে বিয়ে করে। যেই দিন বিয়ে হয় তার ঠিক পরের দিনই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। আর অবশ্যই এটা সুজানাই করেছে। এর বেশ কয়েক বছর পর অরুণ পুরোপুরি ডাক্তার হয়ে দেশে ফিরে আসে। এসে সে সুজানার সাথে দেখা করতে যায়। দেখা যায় সুজানার মুখে বয়সের ছাপ পড়েছে, চুল পেকে যাচ্ছে। অরুণকে দেখা মাত্রই সুজানা বলে সাহেব আপনি তো বড় ডাক্তার হয়ে গেলেন, আর চেহারাও তো পুরোপুরি পাল্টে গিয়েছে। আপনাকে সেই ছোট্ট দেখেছিলাম, আর এইদিকে আমাকে দেখো, আমি সারা জীবন সত্যিকারের ভালোবাসা খুঁজে এসেছি, কিন্তু আজ পর্যন্ত পাইনি। কেউ আমাকে ভালোবেসেছে টাকার জন্য, কেউ ভালোবেসেছে আমার শরীর পাওয়ার জন্য, আর কেউ ভালোবেসেছে নিজের স্বার্থের জন্য, কিন্তু কেউ আমাকে সত্যিকারের ভালোবাসেনি। এটা বলে কাপড় খুলে ফেলে আর অরুণকে বলে দেখো আমাকে। অর্থাৎ সে এখন অরুণের ভালোবাসা চায়, কিন্তু অরুণ তাকে এইভাবে মেনে নিতে পারে না। তাই সেই দিনই সকল সম্পর্ক শেষ করে গঙ্গাকে নিয়ে চলে যায় দূরে কোথাও। এরপর সিন চলে আসে বর্তমানে। অরুণ সকল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ অফিসারদের জানায় এইটা সুজানারই লাশ। তবে সুজানার কিভাবে মৃত্যু হলো আমরা সামনেই জানতে পারবো। এগুলো শুনে অরুণের স্ত্রী বলে যাক বাবা বাঁচা গেল, এখন আর কারো ভয় নেই, আর কারো ঋণও নেই। কিন্তু পরের দিনই অরুণ একটা মিটিং এর কথা বলে সকাল সকাল বাসা থেকে বের হয়, আর সে যায় পন্ডিচেরির সুজানাদের রাজবাড়িতে। গিয়ে দেখে সেটা পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে আছে। ওইদিকে অরুণের স্ত্রী হাসপাতালে ফোন করে জানতে পারে অরুণ যে মিটিং এর কথা বলে বাসা থেকে বের হয়েছে এমন কোনো মিটিং আজকে হবে না, আর অরুণও সেখানে উপস্থিত নেই। এরপর সে সরাসরি অরুণকে ফোন দেয় আর জিজ্ঞাসা করে তুমি কোথায়, তুমি আমাকে মিথ্যে বলে কোথায় গিয়েছো? অরুণ বলে চিন্তা করো না, আমি 2 দিনের মধ্যেই ফিরে আসবো। কিন্তু অরুণের স্ত্রী বলে তোমার জীবনে কি অন্য কেউ আছে? এরপর সে একটু ভেবে বলে তাহলে সুজানা, তাই না? তার মানে সুজানা এখনো বেঁচে আছে। এটা শুনে অরুণ কিছু বলে না, ফোন রেখে দেয়। এরপর সিন শিফট হয় একটি বারে। দেখা যায় সুজানা এখনো জীবিত আছে, কিন্তু তার বয়স হয়েছে অনেক। একটু পর তার কাছে এক বৃদ্ধ লোক এসে জিজ্ঞাসা করে তুমি যা করতে চাইছো ভেবে করছো তো? সুজানা বলে হ্যাঁ, আমি ভালোভাবে ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি, এটাই ফাইনাল। এটা শুনে লোকটি বলে আচ্ছা তাহলে কাল সকাল 11টায় চার্চে চলে এসো। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে অরুণ আসে আর বলে ম্যাডাম আমি আপনার ঋণ পরিশোধ করে দিয়েছি। এটা শুনে সুজানা বলে তোমার ম্যাডাম মারা গিয়েছে, আমি সে না। এরপরের ঘটনাগুলো সুজানাই অরুণকে বলবে যে অরুণ যাওয়ার পর তার কি অবস্থা হয়েছিল। তো সুজানা বলা শুরু করে যে অরুণ তাকে ছেড়ে যাওয়ার পর সে আরো ডিপ্রেশনে চলে যায়। আর সুজানা যেদিন জানতে পারে অরুণ বিয়ে করেছে সেই দিন সে আত্মহত্যা করার চেষ্টা করে। সেই দিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, খান কোথাও গাড়ি পাচ্ছিল না। হঠাৎ সে একটা গাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করায় আর ড্রাইভারের কাছে সাহায্য চায়। বলে আমাদের ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই গাড়ির মধ্যে ছিল একজন ডক্টর যে তার কথা শুনে দ্রুত সাহায্য করার জন্য ছুটে যায়। আর ওই রাতে সেই সুজানার প্রাণ বাঁচায়। এই ডক্টরের নাম মধুসূদন দত্ত। মধুসূদন একজন আয়ুর্বেদিক ডক্টর, বিভিন্ন গাছপালা দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বানায়। মধুসূদনের চিকিৎসায় সুজানা
সুজানা দিন দিন সুস্থ হয়ে যাচ্ছিল, কিন্তু মানসিক দিক দিয়ে সে এখনো অসুস্থ, যেটা মধুসূদনও বুঝতে পারে। তাই সে এক ধরনের ব্যাঙের ছাতা নিয়ে সুজানাকে দেখিয়ে বলে, এইটা অল্প খেলে ঔষধ আর বেশি খেলে বিষ, খারাপ সবকিছুর মধ্যেই থাকে, তবে সেটা নিয়ে সারা জীবন পড়ে থাকা ঠিক নয়। অল্পতে সুখী থাকতে হলে সুন্দরভাবে বাঁচতে হবে। মধুসূদনের মুখে মিষ্টি কথা শুনে যত্ন আর ভালোবাসা পেয়ে সুজানা পুরনো সব কথা ভুলে যায়। মধুসূদন মূলত কলকাতায় থাকে, কিন্তু সে আর সেখানে যেতে চায় না। এরপর ধীরে ধীরে দুজন দুজনের প্রতি ভালোবাসা অনুভব করে আর একে অপরকে বিয়ে করে ফেলে। মধুসূদনের স্ত্রী আর সন্তান রয়েছে যারা দেশের বাইরে থাকে। তো বিয়ের কিছুদিন পর মধুসূদন একটা কাজের উদ্দেশ্যে শহরে চলে যায়। সেদিন মাঝরাতে হঠাৎ করেই সুজানাকে কেউ খুন করতে আসে। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে সুজানা টেবিল ল্যাম্প দিয়ে তার ঘাড়ে আঘাত করে আর দৌড়ে নিচে চলে যায়। খান ততক্ষণে বন্দুক নিয়ে নিচে চলে আসে, কিন্তু খুনি ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। এইবার সুজানা প্রচুর ভয় ছিল, যার জন্য পরের দিন সে পুলিশ ডেকে নিয়ে আসে। মধুসূদনও এটা শুনে জলদি জলদি বাড়ি ফিরে আসে। সুজানা ভয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে। মধুসূদন বলে, চিন্তা করো না, আমি এখন চলে এসেছি, কিছু হবে না। সেদিন বাথরুমে মধুসূদন শেভ করছিল, তখন সে ছিল খালি গায়ে। সুজানা হঠাৎ করে তার ঘাড়ের দিকে লক্ষ্য করলে দেখতে পায় মারের দাগ। সে তো গতকাল রাতে ঠিক এই জায়গাতেই খুনিকে আঘাত করেছিল। এরপর সুজানা বুঝে যায় মধুসূদনই তাকে গতকাল রাতে মারতে এসেছিল, তবে এটা সে তাকে এখনই বুঝতে দেয় না। কিন্তু মধুসূদন তাকে দেখেই বুঝতে পারে যে সে সব জেনে গিয়েছে। তাই পরের দিন মধুসূদন তার জন্য মাশরুম স্যুপ বানায়। এক বাটি সে নিজেও নিয়েছিল, কিন্তু সুজানার একটু সন্দেহ হয়, তাই সে বারবার বাটিটি পাল্টিয়ে দিচ্ছিল। সুজানা যতবার স্যুপের বাটি অদল বদল করছিল, মধুসূদন ততবার তার দিকে বাটি ঘুরিয়ে দেয়। ফলে সুজানার আরো বেশি সন্দেহ হয়। একটু পর ম্যাগি আন্টি এসে বলে গালিব খানের কি যেন হয়ে গেছে। তারা গিয়ে দেখে খান মারা গিয়েছে, আর সে বসে সেই স্যুপই খাচ্ছিল। পরের দিন তার জানাজা হয়ে কবর দেওয়া হয়। এরপর সুজানা বেরিয়ে পড়ে তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে। আর মধুসূদনের ল্যাবে গিয়ে দেখে এটা তো সেই মাশরুম যেটা অল্প খেলে ঔষধ আর বেশি খেলে বিষ। সুজানার আর বোঝার বাকি থাকে না মধুসূদন তাকে খুন করার জন্যই এই প্ল্যান করেছিল। এরপর সুজানা সোজা চলে যায় মধুসূদনের কাছে। মূলত মধুসূদন তার সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল আর তাকে খুন করে তার সকল সম্পত্তির মালিক হতে চেয়েছিল। সুজানা সবটা বুঝতে পেরে তার বাবার সেই পিস্তলটা নিয়ে আসে তাকে খুন করার জন্য। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মধুসূদন বলে, আরে আমি তো তোমার জীবন বাঁচিয়েছি, আমি কেন তোমাকে খুন করতে যাব। তবে এইবার সুজানা আর মিষ্টি কথাই ভুলবে না, সে তাকে সেখানে শুট করে মেরে ফেলে। এরপর সুজানা জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে ভালোবাসায় বারবার ধোঁকা পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তাই সে বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে ম্যাগি আন্টি তাকে বাঁচাতে আসে, কিন্তু সে উল্টো একটা কাঠের তক্তার নিচে চাপা পড়ে মারা যায়। আর এইদিকে সুজানা আগুনের তাপ সহ্য করতে না পেরে বাসা থেকে বেরিয়ে পড়ে। তবে আগুনের থেকে বেঁচে গেলেও সে নিজের কাছে একেবারেই মৃত। সুজানা বলে, আমি এদিক ওদিক দিন পার করছিলাম, একদিন পত্রিকার কাটা অংশে দেখতে পাই আমি তো মৃত। তখন বুঝতে পারি আমাকে বাঁচাতে এসে ম্যাগি আন্টি নিজের জীবন স্যাক্রিফাইস করেছে। ম্যাগি আন্টির এই স্যাক্রিফাইস আমাকে নতুন করে বাঁচতে শেখায়। অরুণ তখন বলে, এখন কি করবেন? আপনার তো আর সেই সৌন্দর্য নেই, সেই রূপ লাবণ্য নেই, এখন আর আপনার জালে কেউ ফাঁসবে না। সুজানা তখন বলে, আছে একজন, যে আমার সবকিছু জেনে আমাকে মেনে নিয়েছে, আমার 7th হাজবেন্ড। অরুণ বলে, কি সে? সুজানা তখন বলে, কাল সকাল 11টায় চার্চে চলে এসেও দেখতে পাবে। কথা মতো অরুণ সকাল 11টায় চার্চে যায়। 11টা বাজতেই সুজানা সামনে আসে, তবে বধূ বেশে নয়, নান সেজে। অর্থাৎ শেষ বয়সে এসে সুজানা নান হয়ে গেছে। আর বারে যে বৃদ্ধ লোকটার সাথে কথা বলছিল সে আসলে এই চার্চেরই ফাদার। সুজানা ফাদারকে তার একে একে করা সকল গুনাহের কথা বলে আর শেষে বলে, আমি আমার 7টি খুনের জন্য ক্ষমা চাচ্ছি। অরুণ সুজানাকে নান হতে দেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ভাবছিল, এত সুন্দর একটা মেয়ে জীবনে প্রকৃত ভালোবাসা পেল না। সৃষ্টিকর্তা তার কপালে কি লিখে রেখেছিল তা একমাত্র সৃষ্টিকর্তাই জানতো। এরপর দেখা যায় অরুণের স্ত্রী পুলিশ নিয়ে এসেছে অরুণকে খোঁজার জন্য। আর অরুণকে সে পেয়েও যায় রাস্তার মধ্যে। দেখা মাত্রই তাকে গিয়ে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে, তার মানে সুজানা এখনো বেঁচে আছে? অরুণ বলে, না,
ও তো অনেক আগেই মারা গিয়েছে। আর মুভিটা এইখানেই শেষ হয়। তো এই গল্প শেষে একটা কথাই বলবো, জীবনে প্রকৃত ভালোবাসা পাওয়া অনেক কঠিন আর ভাগ্যের ব্যাপার। তাই কেউ যদি প্রকৃত ভালোবাসা পেয়ে থাকেন সেটাকে অবহেলা করবেন না, সারা জীবন নিজের কাছে আগলে রাখুন। আর আমি কিছু কিছু মানুষকে বলতে শুনেছি যে যার থাকার সে এমনিতেই থাকবে। কথাটা একটু ভুল, কারণ যত্ন না নিলে একটা ছোট গাছও মারা যায়, আর এটা তো একটা সম্পর্ক। তাই শেষে একটা কথাই বলবো, প্রিয় মানুষের খেয়াল রাখুন, ভালোবাসুন, যত্ন নিন, দেখবেন আপনি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।